এর আগেও আমি বলেছিলাম যে এসআইআর না হলে কিন্তু ইলেকশন হবে না। ইলেকশন কমিশন বারবার বলছেন যে আমাদেরকে প্রপার লোক দেওয়া হচ্ছে না। যদি এসআইআর কমপ্লিট না হয় ইলেকশন পেছবে, এবং পেছলে পরে কি হবে জানেন তো? স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, এসআইআর এর মামলায় কড়া বার্তা প্রধান বিচারপতির। হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা ডিস্ট্রিক্ট জজকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য, এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, এটা হচ্ছে একটা পার্ট। এর যেটা পটভূমিকা সেটা হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে ভারতবর্ষে এই বছর, যে তোমার গত বছর থেকে যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল এসআইআর এর, সেই প্রক্রিয়ায় এর আগে বিহারে হয়েছে, ইলেকশন হয়েছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, প্লাস আরো অনেকগুলো রাজ্যে এগুলো শুরু হবে বলে নোটিশ গেছে। পরপর এসআইআর সব রাজ্যেই হবে। কোথাও কিন্তু পশ্চিমবঙ্গের মতো এমন মিডিয়া দ্বারা ব্যাকিং নিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতায় নামেন এবং রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের যে এসআইআর এ সাহায্য করার কথা প্রপার মানুষজন দিয়ে, কারণ ইলেকশন কমিশন নীতি নির্ধারণ করে দেন, প্রসেসটা বলে দেন, কিন্তু কাজ তো করেন রাজ্য সরকার থেকে পাঠানো লোকজন। তো সেই জায়গাতেও বারবার বাধা, মিথ্যাচার, অনাচার করা হয়েছে। এমনকি এর আগে একটা হিয়ারিংয়ে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে, স্যার স্যার আমার কিছু বলার আছে সাধারণ মানুষ হিসেবে। তারপরে দেখলাম উনি নাকি সাংঘাতিক সওয়াল করে ফেলেছেন এবং একটা কালো কোট চাপিয়ে গায়ে ওনার ছবি নেওয়া হয়েছে। কোনো কালো কোট কিন্তু ওনার গায়ে ছিল না, এবং যেভাবে উকিলরা সওয়াল করেন সেটা উনি করেননি। এবং যখন প্রধান বিচারপতি বললেন যে আপনি খুব মাননীয় দামি অভিজ্ঞ লয়ার নিয়োগ করেছেন, তারা বলুন, আপনি তাদেরকে বলতে দিন। খুব ভদ্রভাবে বলা হলো যে আপনি চুপ করুন। তারপরে এই ভদ্র মহিলা বললেন, স্যার আমি ওনাদের পারমিশন নিয়েই বলছি। ভেবে দেখো যে কতটা অশিক্ষিত এবং কতটা মানে এসআইআর বন্ধ করার ব্যাপারে উদ্গ্রীব, উৎকণ্ঠিত না মানে থাকলে পরে উনি এরকম আচরণ করতে পারেন। তারপরে ওনাকে তো সেই লয়ার বিশাল একটা কিছু করে ফেলেছেন, এইসব বলা টলা হলো। আজকে যে রায়টা হলো তাতে পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার, যার মানে মাথায় হচ্ছে এই ভদ্রমহিলা অনুপ্রেরণা, এরা যেন তেন প্রকারেণ এসআইআর এদের যে টার্মসে করতে চায়, এবং সেটা সকলেই এখন বুঝে গেছে যে ভারত বিরোধী শক্তি বা ভারতের প্রতিবেশী রাষ্ট্রের মানুষজনকে এখানে এরা প্রশাসনিক সহায়তা নিয়ে যে ভোটার বানিয়েছে, তাদের ভোটার লিস্টে নাম রাখা এবং প্রকৃত ভারতীয়দের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া, এই টার্মগুলোকে যদি না মানা হয় তাহলে এরা কিছুতেই এসআইআর করতে দেবে না। এর আগেও আমি বলেছিলাম যে এসআইআর না হলে কিন্তু ইলেকশন হবে না, এবং ইলেকশন না হলে কিন্তু তোমার মানে একটা নির্দিষ্ট সময়ে মে মাসের পরে এই বর্তমান সরকার আর পাওয়ারে থাকবে না। সেখানে আমাদের রাজ্যপালের শাসনের মধ্যেই ইলেকশন করতে হবে। মুখ্যমন্ত্রী যিনি এখন আছেন তার নেতৃত্বে কিন্তু রাজ্য সরকার ইলেকশনে কন্ট্রোল করতে পারবে না, এটা নিয়ম। এইবার আজকে দেখো সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তার রায়ও কিন্তু এটা প্রতিভাত হলো। উনিও সেই একই কথা বললেন, এবং এটাও বোঝা যাচ্ছে যে ডেডলাইন যখন 14ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পেছিয়ে এলো, সেইটা কিন্তু আরো মার্চ মাসে ঢুকে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কি পশ্চিমবঙ্গ সরকারের এই ইয়ারোরা
কি করেছেন? পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রেরিত যারা ইলেকশন কমিশনে কাজ করছেন, একজন হিন্দু বাবার মুসলমান ছেলে, এইসবও ধরা পড়ছে। এবং এই নামগুলো রাখতে হবে, এমন সব আবদার। এবং এগুলোতে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো বলা হচ্ছে, এরকম প্রচুর লাখ লাখ ভোটার এরকম আছে, এগুলোকে করা হচ্ছে। কিন্তু মানে বিশেষ ভোটারদের নাম জোর করে রেখে দেওয়া এবং বিশেষ ভোটারদের নাম জোর করে কেটে দেওয়া, এই আপলোডিংটা যে হচ্ছে ওদের সাইটে, সেগুলো ধরা পড়বে স্বাভাবিকভাবে। এবং ইলেকশন কমিশন লাস্টে, মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, মশার কামড়ে যখন একজন মানুষ খুব বীতশ্রদ্ধ হয়ে যায়, কোথাও যেতে পারে না, যাকে কামড়ে কামড়ে ও শান্ত হয়ে যাবে। এরা ভেবেছিল ইলেকশন কমিশন হয়তো তাই করবে, এদের আপত্তিগুলো মেনে নিয়ে এরা যা বলছে সেইভাবেই এসআইআর কমপ্লিট হলো টাইমলি, এটা দেখাবে। কিন্তু ইলেকশন কমিশন এখন বুঝতে পারছে যে এরকম যদি হয়, তাহলে ভারতবর্ষে যে আইন প্রণয়নকারী যে মানে মানুষদের আমাদের ভোটাররা চয়ন করবে, সেইখানে সে থাকবে একটা বৃহৎ সংখ্যায় বিদেশি নাগরিকদের। পৃথিবীর কোথাও এটা নেই, যার ফলে এগুলো বলতে পারছিল না এবং এইভাবে বাধা দিচ্ছিল। আজকে দেখো, আমরা যেটা সওয়াল থেকে বলছি, এদের কপিল সিব্বাল খুব বড় উকিল, তিনি এটা জোচ্চুরি করতে গিয়েছিলেন, আই ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, জোচ্চুরি করতে গিয়েছিলেন, এবং সেটা কিন্তু ধরা পড়ে গেছে মাননীয় প্রধান বিচারপতির কাছে, এবং তিনি বললেনও মুখ ফুটে যে কোন ব্যাপারটা কি। এর আগের দিন বলা হয়েছিল যে আমরা ওই কি বলে তোমার ওই মাইক্রো অবজারভারদের জন্য বি ক্যাটেগরির 8,000 কত জনের নাম দিয়ে দিয়েছি। কিন্তু কথা উঠেছে ইআরও এইআরও নিয়ে, যারা কিন্তু কমিশন যেটা বলছে এসডিও বা তার সমকক্ষ অফিসারদের, সেইখানে কিন্তু এইবারে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোকে ধরার বা সেগুলোকে রেখে দেওয়া, সেগুলো কিন্তু এই লোকগুলো করছে। এবং এরা সব তৃণমূল সরকারের অনুগৃহীত জীব হিসেবে তাদের দ্বারা প্রেরিত হয়েছে ইলেকশন কমিশনের মমতা ব্যানার্জির সরকারের টার্মে এসআইআর কমপ্লিট করার জন্য। জায়গাটা কিন্তু এখানেই। এরপরে তোমাকে যেটা বলছি যে উনি কিন্তু রায়ে পরিষ্কার বলে দিয়েছেন যে এভাবে তো হয় না, আপনারা এই লোকগুলোকে দেননি, আপনাদেরকে যখন বলা হলো যে এই মানুষগুলোকে আপনারা রিপ্লেস করুন, করছেন না কেন? ইলেকশন কমিশন বারবার বলছেন যে আমাদেরকে প্রপার লোক দেওয়া হচ্ছে না। তখন আপনারা কি জবাব দিলেন? যে আমরা চিঠি পেয়েছি, আমরা এর বিবেচনা করছি। তারপরে দেখা গেল যে তারাও ইআরও এইআরওদেরকে, মানে পশ্চিমবঙ্গ সরকার এসআইআর এর ডেটা কালেক্ট করছেন কিভাবে কাজ হচ্ছে দেখার জন্য। মানে আপনারা পরিষ্কার যে এসআইআরটা আপনাদের টার্মে না হলে প্রপার ওয়েতে ইলেকশন কমিশন যদি করতে চায়, আপনারা পদে পদে বাধা দিচ্ছেন। এই জিনিসটা তো চলতে পারে না। তাহলে উনিও কিন্তু বলে দিলেন যে ইলেকশন যদি না হয়, যদি এসআইআর কমপ্লিট না হয়, ইলেকশন পেছবে, এবং পেছলে পরে কি হবে জানেন তো? তার মানে কি বলে দিলেন যে কি হতে যাচ্ছে। এবং ইলেকশন কমিশন কিন্তু জানে, এবং মমতা ব্যানার্জিও জানেন যে তার ফেট কোথায় গিয়ে দাঁড়াবে। কাজেই এইখানে উনি, মানে যেহেতু আমরা সকলেই চাই যে প্রপার টাইমে একটা প্রপার ইলেক্টেড সরকার হোক, প্রপার এসআইআর কমপ্লিট করার পর, যে কেউ চাইবে এটাকে অপোজ করতে উনি পারছেন না। সেই জন্য মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ শতপ্রবৃত্ত হয়ে একটা অত্যন্ত ভালো রায় দিয়েছেন যে এই সব অফিসারদের এই গুণগ্রাহিত, এবং মমতা ব্যানার্জি কয়েকদিন আগে বলেছেন যে যাদেরকে সাসপেন্ড করেছে তাদেরকে আমি পরে প্রমোশন দেব, সেটাও কিন্তু উনি বলতে পারেন না। তাতে বোঝা যাচ্ছে উনি ইলেকশন কমিশন দ্বারা এসআইআর এর বিরোধী। উনি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বা ওই আইপ্যাকের অফিসে যে এসআইআর হবে, সেই এসআইআর এ উনি বিশ্বাস করেন। তো যাকগে, এটা যেটা মানে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে এর জন্য কিন্তু
জুডিশিয়ারিকে ইনভলভ করতে হবে, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট জজ বা সেই ডিস্ট্রিক্টের যে জজেরা তাদের সঙ্গে নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে যেন সবার সঙ্গে বসে একটা ইভলভ করা হয় যে তাদের দিয়ে কাজটাকে করানোর। এবং সেখানে চিফ সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সরকারের মানুষরাও থাকবে। এবং দেখো, আমি এতগুলো বলে গেছি, আগেও এর আমি ফোরকাস্ট করেছিলাম, এটাও কিন্তু স্টল করার চেষ্টা করবেন মমতা ব্যানার্জির প্রশাসন। এবং তারপরে সেটা কিন্তু সুপ্রিম কোর্টও জানে, এবং সেই জন্য অল্টারনেটিভ নাম্বার 2, যেটা তুমি বলনি, নাম্বার 2 কথা বলেছেন, সেটা হচ্ছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের বাইরে থেকে আইএএস আইপিএসদের এখানে ওই কাজের জন্য এই ইআরওর জন্য নিযুক্ত করতে পারবেন। মমতা ব্যানার্জি যেটা চাইছেন যে তিনি তার গুণগ্রাহিত, তার অনুপ্রাণিত যেসব স্তাবক অফিসার আছেন তাদের দিয়ে এসআইআর তার টার্মে করানোর জন্য, সেই জায়গাটায় কিন্তু এখন ইলেকশন কমিশন অ্যাডামেন্ট যে পশ্চিমবঙ্গে একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা এটা অ্যালাউ করি তাহলে ভারতবর্ষে তো ইলেকশন কমিশনের কোনো গুরুত্বই থাকবে না। একেবারে স্যার, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি গুলো বাকি রয়েছে সেগুলি শুনানি করতে পারবে এই জুডিশিয়াল যে এর কথা বলা হচ্ছে, এবং এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। তার মানে কি, এই জুডিশিয়াল অফিসারদের পাওয়ারটা দিয়ে দেওয়া হলো। এখন মমতা ব্যানার্জি কি চেষ্টা করবেন? মমতা ব্যানার্জি চেষ্টা করবেন জুডিশিয়াল অফিসারদের মধ্যে তার অনুগৃহীত বা তার ওই যে অনুপ্রাণিত কে কোন কোন জীবেরা আছেন। আই হ্যাভ ডিউ রেসপেক্ট টু দ্য জাজেস, কিন্তু এটাও সত্যি যে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে অনুগৃহীত কিছু জীব থাকবেই, এবং অনুপ্রাণিত তো থাকবেই তারা। সেটাও যদি হয়, অন্তত তারা তো একটা শিক্ষিত মানুষ বলে ধরে নেব, তারা কিন্তু এইটা যেন না ভুলে যায় যে এই যে ডিসক্রিপেন্সিগুলো ধরা পড়ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা কিন্তু ইললজিক্যাল ওয়েতে ধরা পড়ে যাবে কমিশনের চেকিংয়ে, এবং কমিশন ইচ অ্যান্ড এভরি ডিসক্রিপেন্সিগুলোকে কিন্তু চেক করবে, এবং সেটা করতে যত সময় লাগবে তত ইলেকশন পেছোবে। এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে মার্চ মাস যদি কেটে যায় তাহলে কখনোই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গে পরবর্তী রাজ্য নির্বাচন করা সম্ভব নয়। সেই জন্য মমতা ব্যানার্জির ডেসপারেট এই যে অর্ডারটা হলো, এই অর্ডারটার যে বৈশিষ্ট্য দেখো, যদি এটা মমতা ব্যানার্জির সরকার এমনভাবে করে সেই জজেদের ওপরে দায়িত্ব দিলেন, বা তারা ঠিক মতো করলেন না, বা দায়িত্ব দিলেন না, তাহলে কিন্তু যে সেকেন্ড পার্টটা যেটা বলেছেন জাজমেন্টের, যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আইএএস আইপিএস অফিসারদের দিয়েছে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারা জানেন, এবং তারা জানেন হাউ টু ক্যারি আউট দ্য অর্ডার্স, সেটাতে তাদের ট্রেনিং আছে। সুতরাং তাদের দিয়ে এরা ইলেকশন কমিশন খুব সহজেই করে দেবে। মমতা ব্যানার্জি তার কোম্পানি, তার চিফ সেক্রেটারি সহ প্রত্যেককে আমি চেতাবনী দিয়ে দিচ্ছি যে এটা কিন্তু আপনাদের দিদির মুলুক নয়, বা কোনো মগের মুলুকও নয়, এটা কিন্তু ইলেকশন কমিশনের মুলুক। এবং ইলেকশন কমিশনার নিজেই স্ক্যানারের মধ্যে আছেন, ইলেকশন কমিশন পুরোপুরি স্ক্যানারের মধ্যে আছেন, যে পশ্চিমবঙ্গে সঠিকভাবে সঠিক সময়ে এসআইআর কমপ্লিট করার সময়ের কোনো ডেডলাইন নেই। এইবারে মমতা ব্যানার্জিরা যদি এভাবে বাধা দিতে থাকেন তাহলে ওনার টার্ম পেরিয়ে যাবে, তারপরে এসআইআর কমপ্লিট হবে, তারপরে ভোট হবে, অসুবিধার কি আছে? উনি সেটা ফেস করবেন। উনি তো অনেক কিছু ডোল টোল দিচ্ছেন, যেটা অলরেডি কোর্ট খুব কস্টিক রিমার্ক করছেন যে এটা তো সরকারি টাকায়, ধারের টাকায় ভোট কেনা হচ্ছে। তো এমতাবস্থায় কিন্তু একটা জিনিস বোঝা গেল, সাম টোটাল যেটা বলছি, যে সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্টের থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে শাসক দলের অনুপ্রেরণায়
মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে পশ্চিমবঙ্গ প্রশাসনের অপদার্থতায় পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যত গোলমাল হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সুরাহা হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার। এবং সুপ্রিম কোর্ট তার রাস্তা বাতলে দিয়েছেন। প্রথমটা যদি পশ্চিমবঙ্গ সরকারকে ইনভলভ করা হয়েছে, তারা মেনে নেয়, ভালো কথা। না হলে দ্বিতীয়টা, না হলে মমতা ব্যানার্জি চলে যাবেন, তারপরে হবে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।